আচ্ছা দেখো, আমাদের সেশন চলছে যেটা সেটা হচ্ছে বোনাস শেয়ারের উপর সেশন চলছে। এর আগে আমি দুটো ক্লাস দিয়েছি, একটা ইন্ট্রোডাকশান করেছিলাম, বোনাস কী সেটা বলেছিলাম, পরের ক্লাসে কিন্তু আমি ফর্মুলাটা বুঝিয়ে দিয়েছিলাম। আজকে একটা প্রবলেম সলিউশন করে দেখাবো। এই প্রবলেমটা আগে পড়ে শোনাচ্ছি, তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাবে। এই প্রবলেমটাকে শুনে নাও, তারপর এই প্রবলেমটাকে সলিউশন করে দেখাবো। দেখো, এইরকম একটা প্রবলেম আছে। দ্য ব্যালেন্স শিট অফ এবি লিমিটেড অ্যাজ অন 31st December 2004 ইজ গিভেন বিলো। সেখানে বলেছে শেয়ার ক্যাপিটালে দেখো, অথরাইজ ক্যাপিটাল 30,000 ইকুইটি শেয়ার 10 টাকা ইচ, ইস্যুড ক্যাপিটাল 20,000 ইকুইটি শেয়ার 10 টাকা ইচ। আমরা কিন্তু ইস্যুড ক্যাপিটাল নিয়ে আমরা অঙ্ক করব, অথরাইজ ক্যাপিটালের সঙ্গে আমাদের প্রবলেমের কোনো সম্পর্ক নেই। আর রিজার্ভ সারপ্লাসে দেখবে প্রফিট অ্যান্ড লসে একটা ক্রেডিট ব্যালেন্স পড়ে আছে 1,40,000, সিকিউরড লোনে একটা ডিবেঞ্চার আছে 1,20,000, আর কারেন্ট লায়াবিলিটিতে আছে 60,000। আর এদিকে ফিক্সড অ্যাসেটস, ফিউল প্রপার্টি, ইনভেস্টমেন্ট আছে, আর কারেন্ট অ্যাসেটের স্টক ডেটর্স ক্যাশ আছে। আচ্ছা, আমাদের এই যে বোনাস দিতে হবে, আমাদের কিন্তু এই রিজার্ভ সারপ্লাসে যে প্রফিট অ্যান্ড লস আছে ওর থেকে বোনাস দিতে হবে। আর তোমাদের এটা তো পুরানো অঙ্ক, তোমাদের কিন্তু এই রকমভাবে ব্যালেন্স শিট থাকবে না, তোমাদের নিউ ফরম্যাটে এএস অনুযায়ী যে ব্যালেন্স শিট আছে ওই ব্যালেন্স শিট থাকবে। তাহলে সেটা পরপর নিচে নিচে থাকবে, ঠিক আছে না? আর ব্যালেন্স শিটের যে হেডিং হয় সেই মতো হেডিংসগুলো থাকবে। এখানে বলেছে অ্যাট দ্য অ্যানুয়াল জেনারেল মিটিং ইট ওয়াজ রিজলভড to pay a dividend of 10%, to issue one bonus share for every 4 share held, to give existing shareholder the option to purchase one ₹10 share at 14 per share before bonus distribution. বোনাস ডিস্ট্রিবিউশনের আগে আমরা এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের অপশান দিচ্ছি যে তারা আমাদের 10 টাকা শেয়ার 14 টাকা করে কিনতে পারে, যারা 4টে করে শেয়ার হেল্ড করছে। এরপর তাহলে এটাকে বলা হয় রাইট শেয়ার। যারা শেয়ার হোল্ডার তাদেরকেই আমরা বলছি, যারা 4টে শেয়ার ধরে আছো তারা একটা করে শেয়ার কিনতে পারো, আমাদের 10 টাকা শেয়ার আমরা বিক্রি করবো কত করে? 14 টাকা। তার মানে 4 টাকা করে আমরা প্রিমিয়াম নেব ওই শেয়ারের উপর। আর টু পে দ্য ডিবেঞ্চার অ্যাট এ প্রিমিয়াম 4%, আর ডিবেঞ্চার হোল্ডারদের 4% প্রিমিয়ামে তাদেরকে পে করে দেবো মিনস রেডিমশান করব। ঠিক আছে, একসঙ্গে সব রকম আছে, সেই জন্যই আমি প্রবলেমটা সলিউশন করে দিচ্ছি। যদিও এটা প্রথম প্রবলেম সলিউশন করছি, হয়তো একটু শক্ত হয়ে যাচ্ছে, কিন্তু দেখো না বোঝার মতো কিছু নেই, বুঝিয়ে দিচ্ছি, অবশ্যই পারবে, ভয় পাবে না, ঘাবড়াবে না, ক্লাসগুলো ফলো করো, বোনাস শিখে যাবে, এ গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, দেখো প্রথমে আমাদের বলেছে ডিভিডেন্ড পেড করতে বলেছে 10%। 10% কার উপর দেবো? আমাদের শেয়ার ক্যাপিটালের উপর। ইস্যুড ক্যাপিটাল কত আছে? 2 লাখ। 2 লাখের 10% কত? 20,000। দেবো কোথা থেকে? প্রফিট অ্যান্ড লস থেকে। তাহলে প্রথমে যদি আমরা ডিভিডেন্ড দিই তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কী করব? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট করি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট। টু কাদের দেবো এটা? টু ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট। কত দেবো? 2 লাখের 10%, 20,000। 20,000 হলো। নারেশন কে লিখবে? বিং 10% ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড আউট অফ কি? আউট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার এই ডিভিডেন্ডের পয়সাটা তো পেমেন্ট করতে হবে। তাহলে পয়সাটা পেমেন্ট করলে আমরা ইকুইটি শেয়ার হোল্ডারদের ডিউ করেছিলাম, তাহলে ইকুইটি শেয়ার হোল্ডার আমরা কি করেছিলাম? ক্রেডিট। তাহলে এখন যদি তাদের পয়সা পেড করি তাহলে কি করব? ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট। আর কি দিয়ে পেড করে দেবো? টু ক্যাশ বা ব্যাংক। তাহলে আমরা ব্যাংক দিয়ে পেড করছি, চেক দিয়ে পেড করতে হয়, কারণ 20,000 টাকার বেশি ট্রানজাকশান ক্যাশে করা যায় না ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী, তা আমরা সমস্ত ব্যাংক দিয়েই করব। ঠিক আছে, বিং ডিভিডেন্ড পেড বাই কি করব?
বাই ক্যাশ বা চেক। নেক্সট, তাহলে ডিভিডেন্ড ডিক্লেয়ার হয়ে গেল। এরপরে আমাদের বলেছে বোনাস দেওয়ার আগে এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের আমরা অপশান দিয়েছি যে তোমরা 4টে শেয়ারে একটা করে নতুন শেয়ার কিনতে পারো। নিচে বলা আছে অল দ্য শেয়ার হোল্ডার টুক দ্য অপশান, সমস্ত শেয়ার হোল্ডাররা অপশানটা নিয়েছে। তা আমাদের শেয়ার ছিল কত? 20,000। 20,000-এ 4টে একটা দিলে কত শেয়ার দেবো? 5,000। তাহলে 5,000 শেয়ার আমরা ইস্যু করি। তাহলে 5,000 শেয়ার যদি ইস্যু করি, এখানে কিন্তু ইকুইটি শেয়ার, রাইট শেয়ার কিনলে অ্যাট এ টাইম একবারেই কিনতে হবে। তোমার সেখানে অ্যাপ্লিকেশন মানি, অ্যালটমেন্ট মানি, ফার্স্ট কল মানি, ফাইনাল কল মানি ওসব করা যাবে না। ঠিক আছে? তাহলে একবারেই 14 টাকা করে তোমাকে শেয়ার কিনতে হবে। তাহলে আমরা শেয়ার ইস্যু করলে কি করি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। তাহলে আমরা 5,000 শেয়ার রাইট শেয়ার দিচ্ছি কত করে? 14 টাকা করে। তাহলে কত টাকা করব? 70,000 টাকা। কিন্তু ক্যাপিটাল ভ্যালু কত? 5,000 ইন্টু 10 টাকা তো। তাহলে 2 শেয়ার ক্যাপিটাল কত করব? 5,000 ইন্টু 10 মানে 50,000 টাকা। আর 2 সিকিউরিটি প্রিমিয়ামে পাঠাবো কত? 4 টাকা করে বেশি নিয়েছি তো। তাহলে প্রিমিয়াম 5,000 ইন্টু 4, দ্যাট মিনস 20,000। তাহলে এই 70,000 হিসাব মিলে গেল। আর ন্যারেশনটা কি লিখবে? এখানে নিচুয়ে লিখতে হবে। আচ্ছা, ন্যারেশনটা আমি বলে দিচ্ছি, শুনে নাও। বিং 5,000 ইকুইটি শেয়ার অ্যাট দ্য রেট অফ রুপিস 14 টাকা ইচ, ইনক্লুডিং প্রিমিয়াম 4 টাকা পার শেয়ার, ইস্যুড টু এক্সিস্টিং শেয়ার হোল্ডার অ্যাজ পার বোর্ড রেজলিউশন নম্বর ডট ডট ডেটেড ডট ডট। বা বিং 5,000 রাইট শেয়ার, হ্যাঁ, ইস্যুড টু এক্সিস্টিং শেয়ার হোল্ডার অ্যাট দ্য রেট অফ রুপিস 14 টাকা ইচ, ইনক্লুডিং প্রিমিয়াম 4 টাকা পার শেয়ার অ্যাজ পার বোর্ড রেজলিউশন নম্বর ডট ডট ডেটেড ডট ডট। তাহলে বোঝা গেল, বিং 5,000 রাইট শেয়ার ইস্যুড টু এক্সিস্টিং শেয়ার হোল্ডার অ্যাট দ্য রেট অফ 14 টাকা ইচ, ওর পাশেই লিখে নাও কমা দিয়ে, ইনক্লুডিং প্রিমিয়াম 4 টাকা পার শেয়ার অ্যাজ পার বোর্ড রেজলিউশন নম্বর ডট ডট ডেটেড ডট ডট। ঠিক আছে? আমি এইখানটা ধরবে না বলে বা নিচুয়ে লিখতে হবে বলে আমি লিখলাম না, কিন্তু বলে দিলাম যদি অসুবিধা হয় আবার তুমি রিমাইন্ড করে দেখে ন্যারেশনটা লিখবে কিন্তু। তাহলে এটা হলো। এটা হওয়ার পর তারপরে বলেছে আমাদের বোনাস দিতে হবে 4টে একটা করে। এইখানে কিন্তু তোমাদের একটা সমস্যা হয়, সেটা হচ্ছে কি বলতো, যে 5,000 শেয়ার তো ইস্যু করলাম, আগে তো ছিল 20,000 শেয়ার, 20,000 শেয়ার আর 5,000 শেয়ার ইস্যু করেছি 25,000। তাহলে আমরা 4টে একটা বোনাস দেবো মানে 25,000-এ 4টে একটা? তা কিন্তু নয়। যারা এইমাত্র শেয়ার যারা কিনলো সেই শেয়ার হোল্ডারদের আমরা কেন বোনাস দিতে যাব? বোনাস তো দিচ্ছি পাস্ট প্রফিট থেকে। তাহলে পাস্টে যে সমস্ত শেয়ার হোল্ডাররা আছে তাদেরকে বোনাস দেব, তাই না? সেখানে নতুন যারা আজকে শেয়ার কিনেছে কালকেই তাদের প্রফিটের ভাগ দেবো না তো। তাহলে তাদেরকে দেব না আমরা। তাহলে এখানে বোনাস দেবো কাদেরকে? আমাদের ওল্ড শেয়ার। তাহলে ওল্ড শেয়ারের সংখ্যা ছিল কত? 20,000। তাহলে 20,000-দের 4টে একটা বোনাস দিচ্ছি মানে কত দিচ্ছি? সেটাও 5,000। তাহলে 5,000 শেয়ার হোল্ডারকে আমরা যদি বোনাস দিই, 20,000 শেয়ার হোল্ডারকে যদি 5,000 বোনাস দিই, কত টাকা লাগবে? 5,000 ইন্টু 10, 50,000 টাকা। আমাদের অ্যাভেলেবেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে 1,40,000 ছিল, তার থেকে খরচা হয়েছে কত? 20। দেখো, তাহলে 1,20,000 আছে, তার থেকে আরও 50,000 টাকা আমরা খরচা করি। তাহলে চলো 50,000 টাকা খরচা করলে কি করবে দেখো। দেখো 4 নম্বর এন্ট্রি আমরা যদি বোনাস ডিক্লেয়ার করি, প্রথমে কোথা থেকে ডিক্লেয়ার করছি? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কি করব? ডেবিট। আর এখানে প্রফিট অ্যান্ড লসেই অ্যাভেলেবেল টাকা আছে। আমাদের বোনাস দিতে কত টাকা লাগবে? 5,000 বোনাস 10 টাকা করে 50,000 টাকা। ট্রান্সফার করে দেবো কোথায়? বোনাস টু শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট। কত? 50,000 টাকা। তাহলে এখানে করবে কি? বিং বোনাস ডিক্লেয়ার্ড আউট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ন্যারেশন লিখবো? তোমরা লিখে নেবে, আমি বলে দিচ্ছি। দেখো, বিং বোনাস ডিক্লেয়ার্ড, বিং 5,000 বোনাস শেয়ার ডিক্লেয়ার্ড আউট অফ কি করবে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট।
ঠিক আছে, এরপর বোনাস শেয়ারটা ইস্যু করতে হবে। বোনাস শেয়ারটা ইস্যু করলে এই বোনাসের টাকাটা ট্রান্সফার করে দেবো কোথায়? বোনাস টু শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট, যেটা ক্রেডিট ছিল তাকে ট্রান্সফার করলে ডেবিট করব। আর কোথায় ট্রান্সফার করব? শেয়ার ক্যাপিটালে। কত? 5,000 10 টাকা করে 50,000। এইটা লিখবে বিং 5,000 বোনাস শেয়ার, বিং 5,000 বোনাস শেয়ার ইস্যুড টু এক্সিস্টিং শেয়ার হোল্ডার অ্যাট দ্য রেট অফ রুপিস 10 টাকা ইচ অ্যাজ পার বোর্ড রেজলিউশন নাম্বার ডট ডট ডেটেড ডট ডট। বিং 5,000 বোনাস শেয়ার ইস্যুড টু এক্সিস্টিং শেয়ার হোল্ডার অ্যাট দ্য রেট অফ রুপিস 10 টাকা ইচ অ্যাজ পার বোর্ড রেজলিউশন নম্বর ডট ডট ডেটেড ডট ডট। ঠিক আছে, এরপর আমাদের 6 নম্বর এন্ট্রিতে বলে যে ডিবেঞ্চারটাকে আমরা পেমেন্ট করে দেব। ডিবেঞ্চারটাকে প্রিমিয়ামে 4% প্রিমিয়ামে আমরা পেমেন্ট করব। পেমেন্ট মিনস কি? রেডিমশন করব। তাহলে ডিবেঞ্চার আমার ছিল কি? ক্রেডিট। তাকে যদি রেডিম করে দিই, তাহলে রেডিম করে দিলে বা পেমেন্ট করে দিই, তাহলে তাকে কি করব? ডেবিট। আমাদের 6% ডিবেঞ্চার ছিল 1,20,000। তাহলে ডিবেঞ্চারকে যখন আমরা রেডিম করে দিচ্ছি, তাহলে 6% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট করব, আর তাদেরকে 4% প্রিমিয়াম দিচ্ছি। এটাকে বলা হয় প্রিমিয়াম অন রেডিমশন। প্রিমিয়াম অন রেডিমশন অ্যাকাউন্ট ডেবিট। আর পাবে পয়সাটা কারা? টু ডিবেঞ্চার হোল্ডার। হোল্ডারে ট্রান্সফার করছি, তারপরে হোল্ডারকে পেমেন্ট করব। এর পরের এন্ট্রিতে আমরা ডিবেঞ্চার হোল্ডারকে যদি পেমেন্ট করে দিই, তাহলে ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট করব। তাদেরকে পেমেন্ট করে দিলে কি করব? টু ব্যাংক দিয়ে পেমেন্ট করব। দেখো এখানে ডিবেঞ্চার হোল্ডার আমাদের ডেবিট ছিল 1,20,000, তাদের 4% প্রিমিয়াম দিয়েছি, মানে কত হবে? 4,800। তাহলে তারা টোটাল পয়সা পাবে কত আমাদের থেকে? 1,24,800। এটাই যদি পেমেন্ট করে দিই, তাহলে ডিবেঞ্চার হোল্ডারকে ডেবিট করেছি 1,24,800, আর তাদেরকে ব্যাংক দিয়ে পেডও করে দিয়েছি 1,24,800। তাহলে এখানে ন্যারেশন কি লিখবে? এখানে ন্যারেশন লিখবে বিং 6% ডিবেঞ্চার রেডিমড অ্যাট 4% প্রিমিয়াম। বিং 6% ডিবেঞ্চার রেডিমড অ্যাট 4% প্রিমিয়াম। আর বিং অ্যামাউন্ট অফ রেডিমশন পেড বাই চেক বা পেড ইন ক্যাশ। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ডিবেঞ্চার। কিন্তু এখানে দেখবে একটা প্রিমিয়াম অন রেডিমশন এসে গেছে, এটাকে কিন্তু প্রফিট অ্যান্ড লসের সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়। তাহলে আরও একটা এন্ট্রি করতে হবে। এটাকে যদি আমরা ক্যান্সেল করতে চাই, তাহলে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম অন রেডিমশন। আর যদি সিকিউরিটি প্রিমিয়াম থাকতো, তাহলে সিকিউরিটি প্রিমিয়াম থেকেই ওটা ক্যান্সেলেশন করতাম। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম অন রেডিমশন। প্রিমিয়াম অন রেডিমশন এরকম শর্টে লিখে দিলাম। কত টাকা? 4,800 টাকা, তাই না? তাহলে এটা প্রফিট অ্যান্ড লস থেকে মাইনাস হবে কিন্তু। ব্যাস, বিং প্রিমিয়াম অন রেডিমশন, বিং প্রিমিয়াম অন রেডিমশন রাইট অফ আউট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ঠিক আছে, এইবার এটা হয়ে যাওয়ার পর এই যে আমরা জার্নালগুলো করলাম, জার্নালগুলো করার পর তোমাকে ব্যালেন্স শিটটাকে আবার রিডাক্ট করতে বলেছে। এই ব্যালেন্স শিটটা যেটা দেওয়া আছে, এটা ওল্ড সিলেবাসে আগে ছিল বলে সেখানে কোম্পানি ব্যালেন্স শিট তবুও ওল্ড ফরম্যাটে করা আছে। আমরা কিন্তু এএস অনুযায়ী সাজাবো। ঠিক আছে, ব্যালেন্স শিটটাকে। তাহলে ব্যালেন্স শিটটা কীভাবে হবে দেখো। ব্যালেন্স শিটটা আমি তোমাদের সঙ্গে সঙ্গে করে আমি দেখাচ্ছি না, আমি আগে থেকে করে রেখেছি, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, লেন্দি হয়ে যাবে। সেই জন্য আমি ব্যালেন্স শিটটা দেখো তোমাদের
নিউ ফরম্যাটে করেছি। উপরে কিন্তু লিখবে ব্যালেন্স শিট অ্যাজ অন, তোমরা ব্যালেন্স শিট অ্যাজ অন দিয়ে তারিখ দেবে, উপরে লিখবে অ্যাজ পার শিডিউল 6 কোম্পানি অ্যাক্ট। লেখার পর দেখো আমরা করছি লায়াবিলিটি দিকে আমরা এরকম লিখি ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি, তার আন্ডারে শেয়ার হোল্ডার্স ফান্ড, শেয়ার হোল্ডার্স ফান্ডের আন্ডারে শেয়ার ক্যাপিটাল। এবার শেয়ার ক্যাপিটালে আমাদের 20,000 শেয়ার ছিল, আর আমরা 5,000 রাইট শেয়ার ইস্যু করেছি, 5,000 বোনাস দিয়েছি, তাহলে কত হয়ে গেছে? 30,000 শেয়ার 10 টাকা ইচ করলে কত হবে? 3 লাখ। তাহলে এটা কিন্তু নোটে দেখিয়ে নেবে, নোটে বলে নেবে যে ইস্যুড ক্যাপিটাল হচ্ছে 30,000 ইকুইটি শেয়ার @rupees 10 টাকা ইচ। রিজার্ভ সারপ্লাসটা দেখো, রিজার্ভ সারপ্লাসে তো শুধু প্রফিট অ্যান্ড লস আছে, এটাও নোটে করবে। আমি এখানে তোমাদের দেখিয়ে দিয়েছি যে প্রফিট অ্যান্ড লসে ছিল 1,40,000, আমরা এখানে 20 পেয়েছি, দেখো 20 আমরা, আচ্ছা প্রফিট অ্যান্ড লসে ছিল 1,40,000, আমরা 20 পেয়েছি দেখবে সিকিউরিটি প্রিমিয়াম থেকে। তাহলে সিকিউরিটি প্রিমিয়ামটাও এখানে কিন্তু নোটে তোমরা সিকিউরিটি প্রিমিয়াম বলে আলাদা করে দেখাবে কত, ওই রাইট শেয়ারটা ইস্যু করে তোমরা পেয়েছিলে কত? 20,000, সেটা রাইট শেয়ার ইস্যু করে যেটা সিকিউরিটি প্রিমিয়াম পেয়েছো তোমরা নোটে যখন দেখাবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা আলাদা করে আর সিকিউরিটি প্রিমিয়ামটা আলাদা করে। প্রফিট অ্যান্ড লস এটা ছিল, সিকিউরিটি প্রিমিয়াম এটা এসছে। আর এখানে আমরা দেখবে ডিভিডেন্ড দিয়েছিলাম 20,000 টাকা, প্রফিট অ্যান্ড লস থেকে মাইনাস করেছি। বোনাস দিয়েছি 50,000 টাকা, সেটাও মাইনাস করেছি। রেডিমশন করেছিলাম ডিবেঞ্চার, তাতে প্রিমিয়াম দিয়েছি 4,800, সেটাও মাইনাস করেছি। তাহলে এটা কিন্তু সিকিউরিটি প্রিমিয়াম। হ্যাঁ, তাহলে সিকিউরিটি প্রিমিয়াম আর প্রফিট অ্যান্ড লস মিশিয়ে আমাদের হয়েছে কত? রিজার্ভ সারপ্লাসে 85,200। আর নন কারেন্ট লায়াবিলিটি, সেখানে ডিবেঞ্চার ছিল, সেটা তোমাদের রেডিম হয়ে গেছে, সেখানে নীল করে দিয়েছি। কারেন্ট লায়াবিলিটিতে শুধুমাত্র ট্রেড পেয়েবেল বলে ক্রেডিটর্স ছিল, সেটা লিখে দিয়েছি। এই টোটাল হয়েছে 4,45,200। আর অ্যাসেটস দিকে দেখো, অ্যাসেটস দিকে নন কারেন্ট অ্যাসেটস, তার আন্ডারে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট করেছি, তার মধ্যে ট্যাঞ্জেবল অ্যাসেট বলে দিয়েছিল 1 লাখ। আর নন কারেন্ট ইনভেস্টমেন্ট কিছু নেই। আর কারেন্ট অ্যাসেট সেটাকে এখানটা করতে পারবো না বলে এখানে করে নিয়েছি। দেখো কারেন্ট অ্যাসেট আমি দেখাচ্ছি, ইনভেন্টরি দেওয়া ছিল 1,20,000, ট্রেড রিসিভেবল 80,000 টাকা ডেটর্স বলে দিয়েছিল। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টটা ক্যাশ ছিল 2,20,000, তাতে দেখবে রাইট শেয়ার ইস্যু করেছি আমরা 70,000 প্লাস করেছি। আর আমরা একটা ডিভিডেন্ড দিয়েছিলাম 20,000 টাকা মাইনাস করেছি। আর ডিবেঞ্চারদের পেমেন্ট করেছি 1,24,800। এটা করে আমার নেট রেজাল্ট আসছে 1,45,200। তাহলে এই 1,45,200 আর এই দুটো প্লাস করে 3,45,200 এখানটা বসিয়ে দিয়েছি। 3,45,200 এটা নোটে কিন্তু করবে। তাহলে নোটে 3 রকম ক্যালকুলেশন করবে, একটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল, 2 হচ্ছে সারপ্লাস, আর 3 হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তাহলে এটা বসিয়ে আমরা দেখলাম এদিকটাও 4,45,200। তাহলে এইভাবে ব্যালেন্স শিটটা করে দেবে। তোমরা কিন্তু নিউ ফরম্যাটে করবে, তোমরা ওল্ড ফরম্যাটে করবে না। ঠিক আছে, আর তোমাদের কোশ্চেনও থাকবে নিউ ফরম্যাটেই থাকবে। তাহলে নিউ ফরম্যাটে থাকলে যেই রকমভাবে ফরম্যাট আছে সেটাকে টুকে দেবে, পুরো টুকে দিয়ে চেঞ্জ হবে কোথায়? শেয়ার ক্যাপিটালে, তার নোট করে নেবে। আর চেঞ্জ হবে কোথায়? সারপ্লাসে, সেটার নোট করে নেবে। আর চেঞ্জ হবে কোথায়? ক্যাশ অ্যাট ব্যাঙ্কে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে, তাহলে ওইটা নোট করে নেবে। নোট করে নিয়ে 3টে নোট করে সেখানে, এখানে নোট নম্বর 1, এটা নোট নম্বর 2, এটা নোট নম্বর 3 দিয়ে বসিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের ফরম্যাট। এর পরের ক্লাসে আবার এর থেকে আরও একটু অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলিউশন করে দেখাবো। আর যদি মনে হয় আমি জেনারেল লেভেলের কিছু প্রবলেম সলিউশন করলে ভালো হয়, তাহলে তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করো। আমি তাহলে জেনারেল অঙ্ক কিছু যেগুলো একটু ইজি সেই সমস্ত প্রবলেম সলিউশন করে দেখাবো। ঠিক আছে, আজকের মতো এটুকু, টাটা।